সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপি জামাত ভোট বর্জন করে একই পথে, ভবিষ্যতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি জামাত একসাথে আন্দোলনের ইঙ্গিত। এরপর জানিয়ে দিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচি। জানিয়ে দিব বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমননীতি চলছে। এবারে জানাবো ঝিনাইদহ এক উপনির্বাচন, নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগের 17 নেতা। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। পদত্যাগ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পানপ্রি বাহিদ্দা নুকারা পদত্যাগ করেছেন। রোববার 28 এপ্রিল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্লেথা থাবিসিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তবে কি পিছু হটছে ইসরায়েল সেনারা? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন অভিযান চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূলের বার্তা দিয়ে আসছে। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা এখনও নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে তেমন কোনো ফলাফল না পায় হতাশ হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। কারণে তারা সর্বশেষ ফিলিস্তিন থেকে সেনা হটানোর সম্ভাব্য তারিখ ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভোট বর্জন, বিএনপি জামাত এক পথে, চোখ ভবিষ্যতের আন্দোলনে। আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত ইসলাম। সুবিধামতো সময়ে আন্দোলনে জমিয়ে তোলা সহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পরে দল দুইটি উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল। উভয় দলের একাধিক সূত্র বলছে, সময় সুযোগ বুঝে ফের একসঙ্গে আন্দোলনে নামতে চায় বিএনপি জামাত। কার্যত বড় ধরনের আন্দোলন ছাড়া যে দাবি আদায় সম্ভব নয়, বিএনপি জামাত নেতাদের কাছে সে উপলব্ধি এখন পরিষ্কার। এরই মধ্যে দল দুটি নেতাদের মধ্যে যোগাযোগও অনেকটা বেড়েছে। বিএনপি এবং জামাত ইসলামের নেতারা বলছেন, তারা দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান, দেশে গণতন্ত্র ভোটাধিকার ফেরাতে চান, আর এই আন্দোলনে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে তারা ঐক্যবদ্ধ থাকবে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই অনেকটা একলা চলো নীতি অবলম্বন করতে শুরু করেছিল বিএনপি। এই নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি এবং বেশ কয়েকটি দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল। এরপর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘদিনের দাবি থেকে হঠাৎ সরে আসে দলগুলো। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে রাজনৈতিকভাবে কৌশলগত হারের পরই বিএনপি একলা চলো নীতি অবলম্বন করেছে। এদিকে দল হিসেবে জামাত ইসলামের নিজস্ব চিন্তায় উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে। আসলে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি বা বিশেষ পরিকল্পনা কোনো বিষয় নাই। দেশে গণতন্ত্র ফেরাতে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে, এটি স্বাভাবিক। জামাত নেতা মতিউর রহমান আকন্দ এসব কথা বলেছেন। এরপর আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বেশ আগেই বিএনপি 20 দলীয় জোটে ভাঙন ধরে পড়ে। বাম ডান মিলে বেশ কয়েকটি দল নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। জামাত শুরুর দিকে সেই আন্দোলনের কর্মসূচি যুগপৎভাবে পালন করলেও পরবর্তীতে কর্মসূচি গ্রহণের বিএনপির পরামর্শ না নেওয়া সহ নিজেদের মতো কর্মসূচি চালিয়ে আসে। তবে সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত পর্বে আবারও একসঙ্গে মাঠে নামে বিএনপি জামাত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে একই কর্মসূচি দেয় উভয় দল, কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলনে তেমন কোনো গতি আসেনি। ফলে সরকার অনেকটাই স্বাভাবিক পরিবেশে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। যদিও এই নির্বাচনে ভোটার উপস্থিতি হার নিয়ে শুরু থেকেই বিতর্ক এবং প্রশ্ন তোলে বিরোধীরা। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাচন বর্জনেও ঘোষণা
ঘোষণা দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটে অংশ নেয়া এ পর্যন্ত বিএনপির অন্তত ৮০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ৪ ধাপে উপজেলা নির্বাচন নিয়ে বেশ হার্ড লাইনে বিএনপি। অন্যদিকে জামাত ইসলাম সরাসরি ভোটে অংশ নেয়ার ঘোষণা না দিলেও অঘোষিতভাবে বিভিন্ন উপজেলা দল মনোনীত প্রার্থী দেয়। তবে নির্বাচনী পরিবেশ আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত জামাত ইসলামের প্রার্থীরা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপি জামাত হঠাৎ একই অবস্থানে চলে আসে। এ নিয়ে রাজনৈতিক মাঠে চলছে নানা আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ। দল দুটির একাধিক সূত্র বলছে, গত সংসদ নির্বাচনের আগে ভারতের আশীর্বাদ পেতে জামাতকে সবসময় দূরে সরিয়ে রেখেছিল বিএনপি। এ কারণে জামাতকে নিয়ে এক মঞ্চে নির্বাচনী সভা সমাবেশ করেনি দলটি। নির্বাচনের 2 মাস আগে গত বছরের 28 অক্টোবর একই মঞ্চে 2 দল সমাবেশের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। আর তাতে বিএনপির জন্য বিশেষ কোনো লাভ হয়নি। 2 দলের তৃণমূল নেতারা মনে করেন, সারা দেশে একযোগে জামাতকে দিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে পারলে উভয়ের জন্যই লাভ ছিল। ফলে আগামীতে আর সেই ভুল করতে চায় না তারা। এখন থেকেই একসঙ্গে আন্দোলন আর পথ চলার তাগিদ অনুভব করেছে 2 দলের নেতারা। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিন মিত্র এবং জোটসঙ্গী জামাতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল বিএনপি। এরপর বিভিন্ন সময় এই 2 দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাকযুদ্ধে জড়ান। এক পর্যায়ে ভাঙন ধরে 20 দলীয় জোটে। এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে কাছাকাছি হতে দেখা যায়নি। তবে এবারে রমজান মাসে জামাত ইসলাম এবং বিএনপির শীর্ষ নেতারা এক টেবিলে ইফতার করেছেন, এমন বেশ কয়েকটি ইফতারের চিত্র ফুটে উঠেছিল। এখান থেকেই স্পষ্ট হওয়া যায়, জামাত ইসলাম বিএনপি আবারও একসাথে চলো নীতি অবলম্বনের মাধ্যমে সরকারকে পদ থেকে সর্বোচ্চ কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কাজ। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার, কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দেয়া এখন আওয়ামী লীগের প্রত্যাহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভ আওয়ামী লীগকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে। রোববার 28 এপ্রিল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করে বিএনপির মহাসচিব। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, দখলদার আওয়ামী সরকার ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে। জনগণের উপর আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না ইনশাল্লাহ। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মতো একই কায়দায় ভারতেও দমননীতি চলছে। বাংলাদেশের মতো একই কায়দায় ভারতের সরকারও দমননীতি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আজ দেখতে পাচ্ছি ভারতের ক্ষমতাসীনেরাও শেখ হাসিনার পথ অনুসরণ করছে। বাংলাদেশের নির্বাচনের আগে যেভাবে বিরোধী নেতাকর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছিল, অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল, একই কায়দায় সেখানেও ভারত দমননীতি চলছে। রোববার 28 এপ্রিল বিকেলে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে আয়োজিত পানি এবং স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে যেভাবে নির্বাচনের আগে বিরোধীদের শীর্ষ নেতা সহ 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে একটি স্বৈরশাসক সৃষ্টি হয়েছিল, একই কায়দায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও দেখলাম বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে বিরোধী মতধারীদের। এদেশে যেভাবে বিরোধী নেতাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল, দোকানপাট দখল করা হয়েছিল, একই কায়দায় পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী একই কাজ করছে। তিনি বলেন, আজ এই ফর্মুলা বাস্তবায়নের গুরুকে শেখ হাসিনাকেই অনুসরণ করছে নরেন্দ্র মোদী। ঝিনাইদহ এক উপনির্বাচন, নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগের 17 নেতা। ঝিনাইদহ এক সংসদীয় আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন দলটির অন্তত 17 জন নেতা। তাদের মধ্যে মনোনয়ন দৌড়ে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন জর্দার মামুন। তাকে নিয়েও এলাকায় রয়েছে জোর সমালোচনা। এরই মধ্যে নৌকার টিকিট প্রত্যাশী 17 জনই দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মামুন জর্দার বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক। কাছের কোল
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের টানা 3 বারের চেয়ারম্যান। 2000 সাল থেকে 2001 সালে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। 48 বছর বয়সী এ মনোনয়ন প্রত্যাশী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান এবং এলএলএমএ সম্পন্ন করেছেন। 1990 সাল থেকে 10ম শ্রেণীতে পড়া অবস্থায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মামুন জোয়ারদারের রাজনৈতিক জীবন শুরু হয়। 2001 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে 4 দলীয় জোট সরকার ক্ষমতা এলে তার উপর নেমে আসে নির্যাতন নিপীড়ন। একের পর এক মামলা হামলার কারণে দীর্ঘ 13 বছর পর এলএলএম পরীক্ষায় অংশ নিতে হয় তাকে।